দেখ, তুই আমার শরীর স্পর্শ করবি না। আমার শরীর স্পর্শ করলে কিন্তু আমি তোকে এক চর মেরে তোর 32টা দাঁত ফেলে দেব। বারবার বারণ করতেছি, কিন্তু আমার শরীর স্পর্শ করবি না। বাসর ঘরে আকাশ তার বউয়ের কাছে এগিয়ে যাইতেছে আর তার বউ এইসব কথা বলতেছে। আকাশ রানীর ডান হাত ধরতেই রানী আকাশকে ঠাস করে বাম হাতে চর মেরে দিল। এটা দেখে আকাশ রানীর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলতে লাগলো, তোর অনেক জ্বালা সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। এখন তুই আমার ঘরের বউ, তোকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। তুই ভুলে যাস না তুই যে আমার ঘরের বউ। আমি মানি না। আমি যে তোর বউ, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি এই বিয়ে করতে চাইছিলাম না, তোরা আমাকে জোর করেছিস, এটার জন্য আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। তোকে বারবার বলতেছি তুই আমার কাছে আসবি না, কিন্তু তবুও কেন কাছে আসতেছিস? বিয়ে করেছি আমি, আমার বউকে স্পর্শ করব না এটা কিভাবে হয়? আমি আমার বউকে অবশ্যই স্পর্শ করব। তুই আমার বউ, আমি তোকে স্পর্শ করব। এই বলে আকাশ রানীর উপর ঝাঁপিয়ে পড়ল। এদিকে রানী আকাশের কাছ থেকে ছুটে যাওয়ার জন্য বহুত চেষ্টা করতেছে, কিন্তু আকাশ রানীকে ছাড়তেছে না। আকাশ রানী ঠোঁটে ঠোঁট বসিয়ে দিতে রানী আকাশের ঠোঁট কামড়ে ধরলো। এমনভাবে কামড়ে ধরেছে যে ছিঁড়ে যাবার মতো অবস্থা। আকাশ রানীর মুখ টিপে ধরেছে, তবুও রানী আকাশের ঠোঁট থেকে কামড় ছাড়তেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর রানী আকাশকে ছেড়ে দিতেই আকাশ রানীর মুখ টিপে ধরলো আর বলতে লাগলো, এই শাকচুন্নি, তুই কি সব সময় আমার উপর এরকম অত্যাচার করবি? আমি কিন্তু মানব না। এখন তুই আমার বউ, আমি যা ইচ্ছা তোকে তাই করতে পারবো। তুই বাধা দিবি কেন? আমি তো তোকে বলে দিয়েছি আমি তোকে জামাই হিসেবে মানি না, আর আমাকে জোর করে বিয়ে করেছিস তুই। আমি জোর করে বিয়ে করি নাই। তোর বাপ আমার সাথে জোর করে বিয়ে দিয়েছে তোকে, আর বিয়ে দিবে না কেন? তোর মতো আস্ত জলজ্যান্ত হাতিকে আমার ঘাড়ে তুলে দিয়েছে। তোর মতো অত্যাচারী মেয়েকে আমার কাছে দিয়ে গেছে তোর অত্যাচার সহ্য করার জন্য। কিন্তু আমি তো তোর অত্যাচার সহ্য করব না। আমার সাথে ফাইজলামি করবি, ফাইজলামির ফল পাবি তুই। হ্যাঁ, বললেই হলো নাকি ফাজলামির ফল পাবো আমি? তুই আমাকে বিয়ে করলি কেন? আমি কি তোকে বলেছিলাম আমাকে বিয়ে করার জন্য? তুই আমাকে জোর করে বিয়ে করেছিস। আমার আব্বুর টাকা দেখে তুই লোভ সামলাতে পারিস নাই, এটার জন্য তুই আমাকে বিয়ে করেছিস। ঠাস ঠাস ঠাস। তোর বাপের অফিসে চাকরি না করলে আমার কোনো যায় আসবে না। আর আমি যদি অন্যান্য অফিসে গিয়ে চাকরি করি, তাহলে তোর বাপের অফিসে যে বেতন পাই তার চাইতে দ্বিগুণ বেতন পাবো অন্যান্য অফিসে। তুই আমাকে কী ভাবিস বলতো? আম্মু গো, আব্বু গো, আমাকে এই শয়তান বেটার কাছ থেকে নিয়ে যাও না কেন, যে আমাকে এই শয়তান বেটার সাথে জোর করে বিয়ে দিয়েছো। আল্লাহ ভালো জানে, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও এই শয়তান বেটার কাছ থেকে, না হলে এই শয়তান আমাকে মেরে ফেলবে। মেরে ফেলবো মানে? আজকে রাতে দেখ তোর কী অবস্থা করি। দীর্ঘ 5টা বছর তুই আমার উপর অনেক অত্যাচার করেছিস। শুধু তোর আব্বুর জন্য আমি মুখ বুজে সহ্য করেছি, তোর আব্বুকে সম্মান করি বলে। কুত্তা বিলাই হনুমান, তুই আমার সামনে থেকে যা, না হলে আমি এখন কিন্তু চিৎকার করব, চিৎকার করে কিন্তু সবাইকে ডেকে নিয়ে আসবো। তোর চিৎকার শুনে এই রুমে কেউ আসবে না। সবাই ভাববে যে আমি তোকে খুব ভালোভাবে আদর করতেছি, এটার জন্য তুই চিৎকার করতেছিস। এখন তুই তোর সিদ্ধান্ত নে, তুই চিৎকার করবি নাকি চিৎকার করবি না। চিৎকার করলে সবাই তোকে সকালবেলায় শরম দিবে। আমার কিছু হবে না। এখন আমাকে আমার কাজ করতে দিবি নাকি আমি জোর করব? তুই আমার শরীর একদমই স্পর্শ করবি না। তোর সাথে আমি থাকবো না, আমি তোকে ডিভোর্স দিব। আমি তোর সাথে ঘর সংসার করব না। তুই একটা জল্লাদ, তুই একটা জলহস্তি, তোর মতো মানুষের সাথে আমি থাকবো না। থাকতে হবে, 100 বার থাকতে হবে। তুই কোথায় যাবি, যেখানে যাস না কেন আমি সেখান থেকেই ধরে আনবো তোকে। তুই যদি বিদেশেও পালিয়ে যাস, ওইখান থেকেও ধরে আনবো। রাত 2টা বাজতে চলেছে, এখন আমাকে আমার কাজ করতে দে।
না হলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। পরে তোকে মারধর করব কিন্তু। তোর কাজ করতে দেব মানে? তুই তোর কাজ কর, না করছে কে? কিন্তু আমার শরীর স্পর্শ করবি না। তোর শরীরে স্পর্শ না করলে আমি আমার কাজ সারব কি করে? বাসর রাতে টি-20 ম্যাচ যদি নাই খেলতে পারি তাহলে বিয়ে করেছি কেন তোকে? আজকে সারা রাত টি-20 ম্যাচ খেলবো তোর সাথে। হ্যাঁ, বললেই হলো নাকি? তুই আমার সাথে টি-20 ম্যাচ খেলবি? আমি তোর শরীর স্পর্শ করতে দিব না। আমি আমার শরীর স্পর্শ করতে দিব না তোকে। আমি কিন্তু এখন থানায় কল দিব। থানায় কল দিয়ে কি বলবি? যে আমার বর আমাকে আদর করতেছে আর আমি সহ্য করতে না পেরে আপনাদেরকে কল দিয়েছি আমাকে বাঁচানোর জন্য, তাই না? তাড়াতাড়ি কল দে, তাড়াতাড়ি কল দে, দেখ কি বলে। কুত্তা বিলাই শুয়োর, কালকে শুধু একবার অফিসে যাই, এরপর তোকে মজা দেখাবো। বাড়িতে তো কিছু করতে পারবো না, অফিসে গিয়ে এরপর তোকে ভালোভাবে মজা দেখাবো। ঠিক আছে, অফিসে যা ইচ্ছা তাই করিস, এখন আমার কাজ করতে দে। এই বলে আকাশ রানীর ঠোঁট জোড়া আবারও কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর আকাশ রানীর ঠোঁট ছেড়ে দিয়ে রানীর শাড়িটা খুলতে লাগলো। এটা দেখে রানী বলতে লাগলো, তুই আমার শাড়ি খুলেছিস কেন? তুই কি আমাকে ধর্ষণ করবি? দেখ, তুই কিন্তু এটা একদম করবি না। আমি কিন্তু অনেক ভয় পাই এটাকে। হ্যাঁ, তোর সাথে আমি এটাই করব। তুই ভয় পাবি না, একদম ভয় পাবি না। তোকে আমি খুব সুন্দরভাবে আদর করে দিব। তুই তো আমার একদম চুপচাপ থাকবি, কান্না করবি না কিন্তু। আমো গো, এই ছেলেটা আমাকে ধর্ষণ করার চেষ্টা করতেছে গো। তোমরা কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও গো। তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, না হলে এই ছেলেটা আমাকে ধর্ষণ করে মেরে ফেলবে। এই বেয়াদব মেয়ে, চুপ করবি তুই নাকি মায়ের খেতে চাস আমার হাতে? মায়ের খেতে চাইলে আমাকে বলতে পারিস, তোকে এমন মায়ের মারবো একেবারে সোজা হয়ে যাবি। আকাশের ধমক শুনে রানী একদম চুপ হয়ে গেল। এইদিকে আকাশ রানীর শাড়িটা আস্তে আস্তে খুলে ফেলতে রানীর শরীরে ব্লাউজ আর পেটিকোট ছাড়া আর কিছুই নেই। রানীর নাভিটা স্পষ্ট দেখা যাইতেছে। আকাশ এক নজরে তাকিয়ে আছে রানীর নাভির দিকে। এইদিকে রানী আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, খচ্চর বেটা, তুই আজকে আমাকে শেষ করে ফেলবি। আমি জানি যদি বেঁচে থাকি তাহলে কালকে তোর সাথে অফিসে দেখা হবে। অফিসে তোকে আমি এমন অবস্থা করব সবার সামনে, মনে রাখবি তুই খালি। রানী মনে মনে এইসব বলতেছে। এইদিকে আকাশ আস্তে আস্তে করে তার মুখটা রানীর নাভির দিকে নিয়ে যেতে লাগলো। আকাশ তার মুখ নাভিতে লাগাতেই রানী কেঁপে উঠল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রানী আকাশের মাথাটা তার নাভির সাথে চেপে ধরলো। এইদিকে আকাশ রানীর নাভিতে বেশ ভালোভাবে চুমু দিতেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ রানীর নাভি থেকে মুখটা আস্তে আস্তে রানীর পেটে, ঘাড়ে সব জায়গায় কিস করতে লাগলো। আর আস্তে আস্তে এক হাত দিয়ে রানীর ব্লাউজটা খুলে ফেলতেই ব্লাউজের ভিতর থাকা তার বলতে লাগলো, কি ব্যাপার মিস মহারানী, আপনার এই ছোট্ট দুই এখন তো ভালোভাবে খেতেও পারতেছি না। বজ্জাত বেটা, তুই আমার ইজ্জত সম্মান সব শেষ করে দিতেছিস। আল্লাহ ভালো জানে কালকে আমি বেঁচে থাকি নাকি মরে যাই। খচ্চর বেটা আজকে আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। হে আল্লাহ, এই খচ্চর বেটাকে এমন একটা শিক্ষা দাও যাতে এই খচ্চর বেটা আমাকে আর কিচ্ছু করতে না পারে। রানীর এমন কথা শুনে আকাশ মিটমিট করে হাসতে লাগলো আর বলতে লাগলো, মানুষের দোয়ায় কখনো মানুষ মরে না, তবে আবার শকুনের দোয়ায় মানুষ কিন্তু মারা যায়, এটা মনে রাখবেন। এখন 5টা বাজতে চলেছে, তাড়াতাড়ি ঘুমান, সকালে আবার ওরা এসে ডাকাডাকি শুরু করে দিবে। সকালে একটু সুস্থ হই, পরে যখন অফিসে যাব এরপর আপনার ব্যবস্থা করব। আমার পুরো শরীর আপনি ব্যথা করে ফেলেছেন, এখন আমি নড়াচড়াও করতে পারতেছি না। নড়াচড়া করলেও ব্যথা পুরো শরীরে। আর আপনি আমার উপর থেকে নামেন, আমি ড্রেস পরবো। ড্রেস পরার কোনো দরকার নেই, আমিও তো ড্রেস পরি নাই। আবার যদি আদর করার ইচ্ছা হয় তাহলে আমি আবারও আদর করব। আর আপনি চুপচাপ শুয়ে থাকেন, আমি আপনার জন্য একটা ব্যথার ট্যাবলেট নিয়ে আসতেছি। ট্যাবলেটটা খেয়ে নিলে আপনার পুরো শরীরের ব্যথা কমে যাবে। একবার ব্যথাটা কমুক, পরে তো ব্যবস্থা করতেছি। কী করবেন
আমাকে কি করবেন এখন? আমাকে মেরে ফেললে আপনাকে কেউ বিয়ে করবে না, কারণ আপনাকে আমি এখন ধর্ষণ করেছি। ধর্ষণ করা মেয়েকে কেউ বিয়ে করে না। আকাশের কথা শুনে রানী কান্না করতে লাগলো। এদিকে আকাশ বিছানা থেকে উঠে চলে আসলো টেবিলের সামনে। ডয়ের ভিতর থেকে একটা ব্যথার ট্যাবলেট নিয়ে চলে আসলো আর রানীর কাছে। এদিকে রানী ব্যথার ট্যাবলেটটা খেয়ে ঘুমেতে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। বাইরে থেকে দরজা ধাক্কানোর শব্দে রানীর ঘুম ভেঙে গেল। রানী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ড্রেস পরে আকাশের দিকে তাকাতেই দেখতে পেল আকাশের শরীরে কোনো জামা কাপড় নেই। এটা দেখে রানী মনে মনে বলতে লাগলো, আমি কি দরজা খুলবো নাকি? এই খচ্চর ব্যাটাকে ডেকে উঠিয়ে ড্রেস পরিয়ে এরপর দরজা খুলবো? না, আগেই ব্যাটাকে উঠাই, না হলে পরে আমি শরম পাবো। পুরো শরীরটা এখনো ব্যথা করতেছে। ইস, রাতে এই লোকটা কি কি করেছে ভাবতেই কেমন যেন লাগতেছে। এই বলে রানী আকাশকে ডাকতে লাগলো। এই যে মিস্টার আকাশ, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, না হলে কিন্তু ওরা ঘরের ভেতরে চলে আসবে, পরে আপনি অনেক লজ্জা পাবেন। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, প্যান্ট পরে এরপর আবার ঘুমান। রানীর কথা শুনে আকাশ রানীর একটা হাত ধরে আবারও তার সাথে বিছানায় শুয়ে দিল। এটা দেখে রানী এবার কিছুটা রেগে গিয়ে আকাশের গালে একটা কামড় দিয়ে বলতে লাগলো, এই খচ্চর ব্যাটা, তাড়াতাড়ি ওঠ, বাইরের লোকজন ডাকাডাকি করতে শুরু করে দিয়েছে আমাদেরকে। তাড়াতাড়ি উঠে প্যান্ট পরে নে। আকাশ তাড়াতাড়ি উঠে প্যান্ট পরে আবারও শুয়ে পড়ল। এদিকে রানী নিজের কাপড় ঠিক করে চলে আসলো দরজার কাছে। দরজাটা খুলে দিতেই আকাশের চাচাতো বোন, মামাতো বোনেরা সবাই একসাথে রুমের ভিতরে প্রবেশ করে। রানীর দিকে তাকিয়ে বলতে লাগলো, কি ব্যাপার ভাবি? রাতে ভাইয়া কেমন আদর করেছে আপনাকে? নিশ্চয়ই অনেক আদর করেছে আপনাকে। অফিসের বস বলে কথা, তাকে ভালোভাবে আদর করবে না তো কাকে করবে? একবার ভাবির দিকে তাকিয়ে দেখ, ভাবির লিপস্টিকের দাগ পুরো মুখে ভরে গেছে। তার মানে বোঝা যাইতেছে যে নিশ্চয়ই রাতে আদর করেছে অনেক, না হলে তো এইরকম হতো না। হ্যাঁ, আদর তো করবেই, যেহেতু বিয়ে করেছে। বাসর রাত কি সারবে না নাকি? তা ভাবি, ভাইয়া কেমন আদর করেছে আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরাও একটুখানি শুনি বাসর রাতটা কেমন হয়। আমাদেরও তো সামনে বিয়ে হবে, তখন না হয় আমরাও নিজেকে ঠিকঠাক করে নেব। কিরে, তোরা সাত সকালবেলা আমার রুমে কি করিস? তোরা এখান থেকে যাবি নাকি আমি উঠে আসব? আর রানী, তুই দরজা খুলেছ কেন? তোমাকে কি বলেছিলাম দরজা খোলার জন্য? তোমাকে বলেছি যে ঘুমানোর জন্য। তুমি এসে ঘুমাও। আমি এখন ঘুমাবো না, আমি এখন ওদের সাথে নিচে যাব। তোমরা নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে ভাবি, আপনি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। সুমাইয়া চলে গেল নিচে। এইদিকে রানী ওয়াশরুমে গিয়ে গোসল করে চলে আসলো বাহিরে। আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে। এটা দেখে রানী মনে মনে বলতে লাগলো, কুত্তা, বিলাই, মহিষ, বন্য হাতি, কালকে রাতে আমার অবস্থা খারাপ করে দিয়ে সে এখন দিব্যি ঘুমাচ্ছে। মন চাচ্ছে তো গলা টিপে মেরে ফেলার জন্য। এসব বলতে বলতেই রানী চলে আসলো নিচে। এসে দেখে তার শ্বশুর, শাশুড়ি এবং আকাশের সকল আত্মীয় স্বজন বসে আছে নিচে সোফায়। রানী নিচে নামতেই আকাশের আম্মু রানীর কাছে এসে রানীকে সাথে নিয়ে চলে আসলো সোফায় আর বলতে লাগলো, এইটা হচ্ছে আমার লক্ষ্মী বৌমা, আকাশের বউ। রানী, এরা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, তোমার সাথে পরিচয় করে দিতেছি। আকাশের আম্মু রানীকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। পরিচয় শেষ হওয়ার পর আকাশের আম্মু রানীকে নিয়ে চলে আসলো রান্নাঘরে। রানীর হাতে চায়ের ট্রেতে বলে দিল সবাইকে চা দিয়ে আসার জন্য। এদিকে রানী সবাইকে চা দিয়ে আবারও চলে আসলো রান্নাঘরে। অন্যদিকে সুমাইয়া এসে দেখে আকাশ এখনো ঘুমাচ্ছে। এটা দেখে সুমাইয়া আকাশের কানের সামনে গিয়ে জোরে চিৎকার করে উঠল। এইদিকে আকাশ লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। সুমাইয়াকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলতে লাগলো, সুমাইয়া, তুই কিন্তু এটা একদম ঠিক কাজ করলি না। মাত্র 2 ঘন্টা হয়েছে ঘুমিয়েছি, আর তুই এসে আমাকে এভাবে ঘুম থেকে উঠালি। তাহলে কি করব? তোমার বউ তো সবাইকে চা বানিয়ে দিতেছে, তুমিও নিচে আসো, তোমার বউয়ের হাতে চা একবার টেস্ট করে যাও, দেখো চাটা কেমন বানায়।
সুমাইয়া আকাশের সাথে কথা বলতেছে। এমন সময় আকাশের রুমে প্রবেশ করলো রানী। রানীকে দেখে সুমাইয়া বলতে লাগলো, আকাশ ভাইয়া, ওই তো আপনার বউ চা নিয়ে এসেছে। চাটা খেয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসেন। আর ভাবি, আপনাকে কিন্তু আগের চাইতে অনেক সুন্দর লাগতেছে। এক রাতের ভিতরে এত পরিবর্তন, বিশ্বাস হচ্ছে না। ভাইয়া মনে হয় একটু ডোজ বেশি দিয়েছিল। এই বলে সুমাইয়া হাসতে হাসতে ওইখান থেকে চলে আসলো নিচে। এদিকে রানী চায়ের কাপ টেবিলের উপর রেখে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার আকাশ, তাড়াতাড়ি চাটা খেয়ে ফ্রেশ হয়ে চলে আসেন নিচে। আর বিকেলবেলা অফিসে যেতে হবে, একটু কাজ আছে। বাড়িতে তো অত্যাচার করতে পারবেন না, এটার জন্য আপনি আমাকে অফিসে নিয়ে অত্যাচার করবেন, তাই না? ঠিক আছে, নিয়ে চলেন, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে, আপনি একবার অফিসে চলেন আমার সাথে, এরপর দেখেন আপনার কি অবস্থা করি। তাড়াতাড়ি নিচে আসেন, সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। আকাশ চা খেয়ে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। সবাইকে নিয়ে সকালের খাওয়া দাওয়া করে বসে রইল। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। আকাশ আর রানী চলে আসলো অফিসে। রানী আকাশকে নিয়ে চলে আসলো তার কেবিনে। দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে রানী আকাশকে ধাক্কা মেরে ফেলে দিল নিচে আর বলতে লাগলো, তুই কালকে রাতে আমার পুরো শরীর ব্যথা করে ফেলেছিস। এখন আমি তোকে কি করব বুঝে উঠতে পারতেছি না। আমার তো মন চাইতেছে তোকে এখন গলা টিপে মেরে ফেলার জন্য। ঠিক আছে, মেরে ফেলেন, পরে আপনি বিধবা হয়ে যাবেন। বিধবা হয়ে গেলে তো আপনাকে কেউ আর বিয়ে করবে না। আর বিয়ে করলেও সর্বোচ্চ 1 মাস বা 2 মাস আপনার সাথে সংসার করবে। পরে তার কাজ শেষ হয়ে গেলে সে আপনাকে ছেড়ে দিবে। এটার জন্য তো তোকে কিছু করতে পারতেছি না, না হলে তো তোকে আমি গলা টিপে মেরে ফেলতাম। এই বলে রানী টেবিলের উপর থেকে একটা স্কেল নিয়ে যে আকাশকে মারতে যাবে, এমন সময় আকাশ রানীর হাত টেনে তার বুকে ফেলে দিল। আর সাথে সাথে রানীর ঠোঁটজোড়া তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর আকাশ রানীকে ছেড়ে দিতে রানী আকাশের উপর থেকে উঠে আকাশকে একটা লাথি মেরে বলতে লাগলো, শয়তান বিলাই রাক্ষস, তুই আমাকে। এই বলে রানী ওইখান থেকে চলে আসলো বাহিরে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় আকাশ রানীকে নিয়ে চলে আসলো একটা নিরিবিলি রিসোর্টে। দুজন বসে কফি খাইতেছে। এমন সময় আকাশ বলতে লাগলো, আমাকে কি আপনার পছন্দ হয় নাই, নাকি পছন্দ না হলে বলতে পারেন, আমি আপনার থেকে দূরে দূরে থাকবো। না, তোর মতো খচ্চর বেটাকে আমার পছন্দ হয় নাই। পছন্দ হলে তো আমি তোকে আগেই বলতাম। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। হ্যাঁ, আমি তো আপনার জীবনটা শেষ করে দিয়েছি। এখন থেকে না হয় দূরে দূরে থাকবো। চলেন এখন বাসায় চলে যাই, রাত হয়ে এসেছে। এই বলে আকাশ রানীকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। দুজনকে হাসি মুখে ভিতরে নিয়ে গেল আর বলতে লাগলো, দুজন ফ্রেশ হয়ে আসো, রাত হয়ে গেছে। আমি সবাইকে খাবার দিতেছি, তোমরাও ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নাও। আবার কালকে থেকে অফিসে যাওয়া শুরু করবে মনে হয়। জি আম্মু, কালকে থেকে আমরা অফিসে যাব নিয়মিত। অফিসে না গেলে তো পরে অফিসটা ডাউন খেয়ে যাবে, এটার জন্যই যাইতে হবে। ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতেছি টেবিলে। আকাশ রানী চলে আসলো রুমে। রানী ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে পড়লো। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে লাগলো। রাত 12টায় আকাশ চলে আসলো তার রুমে। এসে দেখে রানী ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমের মধ্যে কেন যেন ঘুমাতে পারছে না সে। এদিকে আকাশ সোফায় শুয়ে শুয়ে বারবার রানীর কাণ্ড কারখানা দেখছে। বেশ কিছুক্ষণ পর রানী ঘুম থেকে উঠে দাঁড়িয়ে গেল। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে ফেলল। এদিকে রানী আস্তে আস্তে চলে আসলো আকাশের সামনে। এসে 4-5 মিনিট দাঁড়িয়ে থাকার পর মনে মনে বলতে লাগলো, এই খচ্চর বেটা কি ঘুমিয়ে গেছে নাকি এখনো জেগে আছে? দেখে তো মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, কিন্তু আমি ঘুমাতে পারতেছি না কেন? হঠাৎ আমার এরকম লাগতেছে কেন? একবার কি এই খচ্চর ছেলেটাকে ডাক দিব বিছানায় যাওয়ার জন্য, নাকি ডাক দিব না? এসব ভাবতে ভাবতে রানী আবার এসে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ চোখ বুজে থাকার পরও ঘুমাতে পারল না। এদিকে আকাশ মিটিমিটি করে হাসতেছে। বেশ কিছুক্ষণ পর রানী আবার এসে আকাশের সামনে দাঁড়িয়ে আকাশকে ডাকতে লাগলো। কয়েকবার ডাক দেওয়ার পরও আকাশ ঘুম থেকে উঠতেছে না দেখে রানী রেখে আকাশের মুখ টিপে ধরে বলতে লাগলো,
এই তুই এখানে এসে ঘুমিয়েছিস কেন? বিছানায় কি জায়গা নেই তোর ঘুমানোর? তাড়াতাড়ি বিছানায় যা, গিয়ে ঘুমা। আমি তো বলেছি আপনার কাছ থেকে দূরে দূরে থাকবো, এটার জন্যই তো আমি বিছানায় গিয়ে ঘুমাই নাই, এখানে শুয়ে পড়েছি। আপনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। এখন থেকে আমি সব সময় আপনার থেকে দূরে দূরে থাকবো। তোকে বলেছি না বিছানায় গিয়ে ঘুমানোর জন্য? তুই বিছানায় গিয়ে ঘুমা। আমি আর একটা কথাও শুনতে চাই না তোর মুখ থেকে। তুই বিছানায় যাবি মানে যাবি। আকাশ সোফা থেকে উঠে বিছানায় এসে শুয়ে পড়ল। রানী উল্টো দিকে ঘুরে, এদিকে রানী আকাশের পাশে এসে শুয়ে আকাশের উপরে পা দিতেই আকাশ তার পাটা সরিয়ে ফেলল। এটা দেখে রানী একটা চিমটি কেটে বলতে লাগলো, কি হয়েছে? আমার পা সরিয়ে দিয়েছিস কেন? চুপচাপ ঘুমা, আমি তোর উপর যা ইচ্ছা তাই করব। আকাশ চুপচাপ চোখ বন্ধ করে ঘুমের ভান করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রানী আকাশকে আস্তে আস্তে তার দিকে ঘুরিয়ে আকাশকে জড়িয়ে ধরে মনে মনে বলতে লাগলো, এখন কেমন যেন শান্তি লাগতেছে। তার মানে আকাশের বুকে কি আমার শান্তি লেখা আছে? হতেও পারে, আবার নাও হতে পারে। দেখি, ঘুমানোর চেষ্টা করি। যদি ঘুম ধরে তাহলে অবশ্যই বুঝে ফেলবো আকাশের বুকেই আমার শান্তি লেখা আছে। এই বলে রানী চোখ বন্ধ করতেই ঘুমিয়ে গেল। এদিকে আকাশও রানীকে ভালোভাবে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন দুজন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। আকাশ তার মতো কাজ করতে লাগলো। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে রানী খাবার খাইতেছে, এমন সময় আকাশের কথা মনে পড়ল। অন্যদিকে আকাশ সবার সাথে ক্যান্টিনে বসে পুরি সিঙ্গারা খাইতেছে। হঠাৎ তার ফোন বেজে উঠতেই পাশ থেকে তার কলিগ শফিক বলতে লাগলো, কি ব্যাপার আকাশ ভাই, বিয়ে হতে না হতেই আপনার অফিসের বস মানে বউ তো দেখি আপনার খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে। ভালো ভালো ফোনটা তাড়াতাড়ি রিসিভ করেন, দেখেন কি বলে। আকাশ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রানী বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার আকাশ? আপনি সারাদিনের ভেতরে একবারও আমার কেবিনে আসলেন না? কাজ নেই নাকি আপনার? আর আপনি এখন কোথায় আছেন? দুপুর হয়ে গেছে, খাবার খাবেন না নাকি? আমি তো এখন সবার সাথে বসে খাবার খাইতেছি। আপনি ফোন রাখেন আর আপনি খেয়ে নেন। আমি আর এখন খাবো না, খাওয়া দাওয়া শেষ। 2 মিনিটের ভেতরে তাড়াতাড়ি আমার রুমে আয়, না হলে খবর আছে তোর। ফোন রাখলাম আমি। এই বলে রানী কলটা কেটে দিতে আকাশের পাশে বসে থাকা শফিক বলতে লাগলো, আকাশ ভাই, আপনার ডাক পড়েছে, তাড়াতাড়ি যান। এমনিতেই যে খাতার নাক ম্যাডাম, আবার দেরি করে গেলে তো কোনো কথাই নাই। আবার আপনি ওনার হাজব্যান্ড। আকাশ কোনো রকমে ওইখান থেকে উঠে তাড়াতাড়ি করে চলে আসলো রানীর কেবিনে। এইদিকে রানী খাবার টেবিলের উপর রেখে ফোনে যেন কার সাথে কথা বলতেছে। আকাশকে ভিতরে আসতে দেখে রানী কলটা কেটে দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সারাদিনের ভেতরে একবারও আমার সাথে দেখা করিস নাই। তোর কত বড় সাহস, অন্য মেয়েদের সাথে পিরিত মারাস, তাই না? আমি আবার কখন কোন মেয়ের সাথে পিরিত মারলাম? আর পিরিত মানে কি এটাই তো বুঝলাম না। আমাকে একটু বুঝিয়ে দিবেন পিরিত মানে কি? বুঝিস না তাই না? কচি খোকা তো, তুই বুঝবি কি করে? কান বরাবর 2টা দিলে ঠিক বুঝে যাবি। শালা লুচ্চা একটা, চুপচাপ এখানে বস, বসে তাড়াতাড়ি খাবার খা। হ্যাঁ, খাবার খাইতেছি। এই বলে আকাশ খাবার খেতে লাগলো রানীর সাথে। বেশ কিছুক্ষণ খাবার খাওয়ার পর খাওয়া দাওয়া শেষ হতেই আকাশ যেই চলে যেতে যাবে, এমন সময় পিছন থেকে রানী বলতে লাগলো, কিরে, তুই এখন কোথায় যেতেছিস? তোকে কি আমি একবারও যাওয়ার পারমিশন দিয়েছি? চুপচাপ এখানে বস। আমি আমার কেবিনে যাইতেছি, অনেক কাজ পড়ে আছে, এখানে বসতে পারবো না। আর আপনার সাথে তো আমার কোনো কথা নেই। তোকে বলেছি এখানে চুপচাপ বসে থাকার জন্য। তুই চুপচাপ এখানে বসে থাকবি। এত কথা বলতেছিস কেন? আবার উঠে এসে দিব নাকি 2টা গালে 2টা? না, 2 গেলে 2টা দেওয়ার দরকার নেই, বসতেছি। এই বলে আকাশ বসে পড়ল চেয়ারে। এদিকে রানী ফোন টিপতেছে আর আকাশের দিকে 30 সেকেন্ড 40 সেকেন্ড পর পর তাকাচ্ছে। দীর্ঘ 40 মিনিট বসে থাকার পর আকাশ বিরক্ত হয়ে বলতে লাগলো, যেহেতু কিছু বলবেন না, তাহলে আমাকে এখানে বসিয়ে রেখেছেন কেন? আপনার মাথার তার মনে হয় ছিঁড়ে গেছে, এটার জন্য আপনি এরকম করতেছেন।
আমার কেবিনে কত কাজ পড়ে আছে, আমাকে যাইতেও দিতেছেন না আর কাজ করতেও দিতেছেন না। তোর কাজ করার কোনো দরকার নেই, তুই চুপচাপ আমার সামনে বসে থাকবি। আমি তো কাজ করতেছি, আমার টাকা দিয়ে তুই চলতে পারবি। তাহলে আমার চাকরি করার দরকার নেই, আমি আপনার সামনে ও বসে থাকতে পারবো না। আপনি যেহেতু আমাকে চালাতে পারবেন, সো আমি না হয় বাহিরে ঘোরাঘুরি করি, এটা আমার জন্য আরও বেশি ভালো হবে। তোর ঘোরাঘুরি করার দরকার নেই, ঘোরাঘুরি করলে আমাকে নিয়ে করবি, অন্য কোনো মেয়েকে নিয়ে তুই করতে পারবি না। আমি অন্য কোনো মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করব না, একা একা ঘোরাঘুরি করব। তারও কোনো দরকার নেই, চুপচাপ এখানে বসে আছিস, বসে থাক। বসে না থাকতে চাইলে ওই যে সোফা আছে ওখানে গিয়ে ঘুমা। ঠিক আছে, আমি ঘুমিয়ে থাকতেছি, আমাকে ডেকে দিয়েন যদি কেউ আসে। ঠিক আছে যা, আর আমার দিকে ফিরে ঘুমাবি, ওই পাশে ফিরে ঘুমাবি না কিন্তু। এই বলে আকাশ চলে আসলো সোফায়, রানীর দিকে মুখ করে শুয়ে ঘুমিতে সে পাড়ি জমালো। বেশ কিছুক্ষণ পর রানী কেবিনের ভিতর প্রবেশ করলো। তার বিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আকাশ স্যার তো তার কেবিনে নেই, ওনাকে পুরো অফিস খুঁজেও পেলাম না। আকাশকে খুঁজতে হবে না, ওই যে আকাশ ঘুমাচ্ছে, আর আকাশের কেবিন থেকে যতগুলো ফাইল আছে ওগুলো নিয়ে আসো। কেন, আকাশ স্যার কি কাজ করবে না নাকি? আকাশ স্যারের কাজ আপনি করে দিবেন নাকি? বিয়ে যেহেতু করে ফেলেছি তাহলে তো আমাকেই করতে হবে, আর সে যেহেতু এখন একটু ঘুমাচ্ছে, আমি একটু কাজ করে দেই, তারপরে না হয় বাকিটা সেই করে নিবে। বাহ, খুবই ভালো। আচ্ছা, আমি এনে দিতেছি। এই বলে চাঁদনি চলে গেল আকাশের কেবিনে। বেশ কিছুক্ষণ পর চাঁদনি ফাইলগুলো নিয়ে এসে রানীর কাছে দিয়ে চলে গেল। এদিকে রানী ফাইলগুলোর কাজ শেষ করে সন্ধ্যায় আকাশকে ডাক দিতেই আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বলতে লাগলো, এখন তাহলে আমি আমার কেবিনে যাই, এখান থেকে কি করব, গিয়ে কাজ করি। আর কাজ করার দরকার নেই, আমি সবগুলো কাজ করে ফেলেছি। এখন আপনার ব্যাগপত্র নিয়ে আসেন, বাসায় চলে যাব। আকাশ কিছু না বলে চলে আসলো তার কেবিনে। সন্ধ্যা 7টা, দুজনে চলে আসলো নিচে। আকাশ ড্রাইভ করতেছে। এমন সময় রানী আকাশের হাতের উপরে হাত রাখতেই আকাশ চোখ বড় বড় করে রানীর দিকে তাকালো। এটা দেখে রানী বলতে লাগলো, এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন কেন? চোখ নিচে নামিয়ে গাড়ি চালান। আকাশ চুপচাপ গাড়ি চালাচ্ছে। এমন সময় গাড়ির ড্যাশবোর্ডে থাকা আকাশের ফোনটা বেজে উঠল। রানী হাতে ফোনটা নিয়ে দেখলো রূপালী কল দিয়েছে। রানী আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই রূপালী মেয়েটাকে আর আপনাকে কল দিয়েছে কেন? কি আর হবে, আমার গার্লফ্রেন্ড আমাকে কল দেবে না তো কি করবে? ফোনটা আমার কাছে দেন, আমি কথা বলতেছি। রানী আকাশের কাছে ফোনটা দিয়ে দিতেই আকাশ কলটা রিসিভ করে কানের সাথে লাগিয়ে কথা বলতে লাগলো। এদিকে রানী রাগে ফুসফুস করতেছে সাপের মতো, কিন্তু আকাশকে কিছু বলতেও পারতেছে না। বাড়ি আসার পর আকাশ প্রায় 2 ঘন্টা কথা বলল রূপালীর সাথে। কলটা রেখে আকাশ ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে তারপর নিচে ভেঙে পড়ে আছে। বিছানার পর তাকিয়ে দেখে রানীর চোখ লাল হয়ে গেছে। এটা দেখে আকাশ কিছু বলল না, সে বুঝতে পারছে কি হয়েছে। আকাশ চুপচাপ বাইরে চলে আসতে যাবে, এমন সময় পিছন থেকে রানী বলতে লাগলো, এই বাহিরে কোথায় যেতেছিস? তোর সাথে আমার কথা আছে, চুপচাপ এদিকে আয়। আকাশ বাহিরে না গিয়ে চলে আসলো রানীর কাছে। রানীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আকাশ। এদিকে রানী ঠাস ঠাস করে আকাশের গালে চর মেরে দিল। কয়েকটা চর মারার পর রানী বিছানার ঝাড়ুটা নিয়ে আকাশকে মারতে লাগলো আর চিৎকার করতে লাগলো। রানীর চিৎকার শুনে নিচ থেকে চলে আসলো সবাই। উপরে এসে দেখে রানী আকাশকে মারতেছে আর আকাশের ফোন নিচে ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। আকাশের আম্মু রানীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার রানী, তুমি আকাশকে এইভাবে মারতেছো কেন? আকাশ কি এমন অপরাধ করেছে যে তুমি মারতেছো? আপনার ছেলের যে গার্লফ্রেন্ড আছে এটা জানা সত্ত্বেও আপনারা কেন আমার সাথে বিয়ে দিয়েছেন? আপনার ছেলের সাথে আমার আব্বুর টাকা পয়সা দেখে আপনারা বিয়ে দিয়েছেন, তাই না? টাকা পয়সা লাগলে আমাকে বলতে পারতেন, আমি আপনাদেরকে 10 থেকে 15 লক্ষ টাকা এমনিতেই দিয়ে দিতাম। রানীর কথা শুনে আকাশ ঠাস করে চর মারল রানীর গালে আর বলতে লাগলো, তুই কি জানিস আমার ব্যাপারে?
আর ওই মেয়েটা জানিস কে ছিল? ওই মেয়েটা ছিল আমার ছোট বোন। সে আমেরিকাতে পড়ালেখা করতেছে এবং ওইখানে আমাদের অফিস আছে, ওই অফিস দেখাশোনা করতেছে। তুই ভাবতেছিস আমরা গরিব, তাই না? তোর মতো 10টা রানীকে আমি কিনতে পারি। চল, তোকে এখনই তোর বাপের বাড়িতে দিয়ে আসবো। এই বাড়িতে তোর থাকার দরকার নেই। এই বলে আকাশ রানীকে টানতে টানতে নিয়ে চলে আসলো গাড়িতে। ড্রাইভিং সিটে বসে আকাশ গাড়ি চালাচ্ছে ফুল স্পিডে, প্রায় 120-এ স্পিডে গাড়ি চালাচ্ছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে আসলো রানীদের বাসে। রানীকে নামিয়ে দিয়ে আকাশ সোজা চলে আসলো তাদের বাসে। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে আকাশের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিয়ে বলতে লাগলো, মেয়েটা জানলে কি আর তোকে এইরকম ভাবে মারতো? তোর তো ফোন ভাঙতো। মেয়েটাকে তুই বাড়িতে দিয়ে এসেছিস কেন? আমার কাছে একবার অনুমতি নিয়েছিস যে বাড়িতে দিয়ে আসবি তাকে? আকাশ চুপচাপ তার আম্মুর কথা শুনে চলে আসলো তার রুমে। তার মানিব্যাগে কিছু টাকা ভরে নিয়ে চলে আসলো নিচে। গাড়ির চাবিটা নিয়ে যেই চলে যেতে যাবে, এমন সময় পিছন থেকে তার আম্মু বলতে লাগলো, এখন আবার কোথায় যাইতেছিস? চুপচাপ তোর রুমে যা। আকাশ রুমে না গিয়ে দরজা খুলে চলে আসলো গাড়িতে। গাড়িটা স্টার্ট দিয়ে কোথাও যেন যেতে লাগলো। অন্যদিকে রানী বাড়ির কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। হঠাৎ এত রাতে রানীকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে রানী, কি হয়েছে হঠাৎ এত রাতে? তুই বাসায় চলে এসেছিস? আকাশের সাথে তোর ঝগড়া হয়েছে নাকি? তুই কি আকাশের সাথে ঝগড়া করেছিস? না, আমি আকাশের সাথে ঝগড়া করি নাই। আকাশ আমাকে এখানে দিয়ে গেছে, বলেছে যে এই বাড়িতে কয়েকটা দিন থাকার জন্য। ওই বাড়িতে আমার ভালো লাগে না, এটার জন্য সে দিয়ে গেছে। জামাই বাবা এসেছিল? তোর কি একটু আক্কেল জ্ঞান নেই যে তুই জামাইকে তাদের বাড়ি পাঠিয়ে দিয়ে তুই নিজেই বাড়িতে থাকতে এসেছিস? ভিতরে আয়। আরে এসে ফোন দিয়ে জামাই বাবাকে। রানী বাড়ির ভিতরে এসে সোজা চলে গেল তার রুমে। আকাশকে ফোন দিল, কিন্তু আকাশের ফোন বন্ধ। এদিকে আকাশ মাতার মতো ফুল স্পিডে ড্রাইভ করতেছে। প্রায় 140 গিয়ারে আছে গাড়ি। হঠাৎ একটা ট্রাক পিছন থেকে এসে আকাশের গাড়িতে ধাক্কা মেরে দিল। আকাশের গাড়িটা উল্টে একটা গাছের সাথে লেগে আগুন ধরে গেল। আশেপাশের কয়েকটা বাইকার তাড়াতাড়ি এসে আকাশকে গাড়ি থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে লাগলো। আকাশের অবস্থা পুরো সিরিয়াস। অন্যদিকে আকাশের আম্মু আর রানী বারবার কল দিতেছে, কিন্তু আকাশের ফোন বন্ধ। রানী কলিজাটা মোচড় দিয়ে উঠল। রানী তাড়াতাড়ি করে তার শাশুড়ি মায়ের নাম্বারে ফোন দিল আর বলতে লাগলো, আম্মু, আকাশ কি পাশে আছে নাকি? সে আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। তাকে কত ডেকেছি, কিন্তু সে আমার একটা কথাও শোনে নাই। তাকে কল দিতেছি, তার ফোন বন্ধ বলতেছে। হ্যাঁ, আমিও কল দিতেছি, কিন্তু তার ফোন তো বন্ধ বলতেছে। বাড়ি থেকে বের হয়েছে প্রায় 15 মিনিটের উপরে হয়েছে। চিন্তা করো না আকাশ, চলে আসবে। তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকো। তার রাগ ভেঙে গেলে সে এমনিতেই চলে আসে। বাসায় এর আগেও এরকম করেছে, পরের দিন সকালে চলে এসেছে বাসায়। রানী ফোনটা কেটে দিয়ে ঘরের ভিতর পায়চারি করতে লাগলো। আপনারা ভাবতেছেন আকাশের ফোন তো ভেঙে ফেলেছে, তাহলে আকাশের ফোন আবার কোথা থেকে আসলো? আসলে আকাশের ফোন দুইটা। একটা হচ্ছে তার নিজের পার্সোনাল ফোন, আর আরেকটা হচ্ছে রানীদের অফিসের সকল কাজের ফোন। ওইটা আকাশের কাছে ছিল। এদিকে বাইকাররা আকাশকে নিয়ে চলে আসলো ঢাকা হাসপাতালে। আকাশের অবস্থা সিরিয়াস দেখে ডাক্তার বলতে লাগলো, ওনার এক্ষুনি অপারেশন করতে হবে। এখন যদি অপারেশন না করেন তাহলে উনি মারাও যেতে পারে। আপনারা 5 লক্ষ টাকার ব্যবস্থা করেন। ডাক্তার, আপনি অপারেশন শুরু করেন, আমরা টাকার ব্যবস্থা করতেছি। টাকা কাউন্টারে জমা দিতেছি। ঠিক আছে, আমরা অপারেশন শুরু করতেছি। আপনি কাউন্টারে টাকাটা জমা দিয়ে দেন 8 ঘন্টার মধ্যে। নার্স, আপনারা ওনাকে নিয়ে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যান। ঠিক আছে ডাক্তার, যাইতেছি। নার্স আকাশকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে। এদিকে 4 জন বাইকার চলে আসলো নিচে। একজন আরেকজনকে বলতেছে, মামুন, আমি আমার আব্বুর কাছে ফোন দিয়ে 2 লক্ষ টাকা চাইতেছি। তুই তোর আব্বুর কাছে ফোন দিয়ে 2 লক্ষ টাকা চা। আর সাইদ,
তুই তোর আব্বুর কাছ থেকে ফোন দিয়ে 1,00,000 টাকা চা। যেহেতু ওনার গাড়ি আছে, সব মনে হচ্ছে উনি একজন বিজনেসম্যান। উনি সুস্থ হয়ে গেলে পরে না হয় আমাদের টাকা ফিরিয়ে দিবে। হ্যাঁ, তাই করো সবাই। সবাই সবার বাড়িতে ফোন দিয়ে টাকাগুলো নিয়ে আয়। আর ওইখানে তো পুলিশ চলে গেছে, নিশ্চয়ই ওনারা বাড়িতে খবর দিবে এই লোকটার। 3 জন 5 লক্ষ টাকা এনে কাউন্টারে জমা দিল। অন্যদিকে পুলিশ তাড়াতাড়ি আগুনটা নিভিয়ে গাড়ির পিছনে যে নাম্বারটা লেখা ছিল ওই নাম্বারটা নোট করে কন্ট্রোল রুম থেকে আকাশের আব্বুর নাম্বারে কল দিল। বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন আপনারা? আমরা রাস্তার পাশে একটা গাড়িতে আগুন লাগছিল, ওই গাড়ির নাম্বার প্লেট থেকে রেজিস্ট্রেশন নাম্বারে এই নাম্বারটা পেয়েছি। আমি আপনাদের গাড়ির নাম্বারটা বলতেছি, আপনি দেখেন তো এটা আপনাদের গাড়ি কিনা। 658741। এটা কি আপনাদের গাড়ির নাম্বার? হ্যাঁ, এটা তো আমাদের গাড়ির নাম্বার। আর গাড়িতে তো আমার ছেলে ছিল, সে কোথায়? আপনার ছেলে কোথায় তা তো জানি না, তবে গাড়িটা রাস্তার পাশে পেয়েছি। একজন বাইকার কল দিয়ে বলেছে এখানে গাড়িটা আগুন ধরে উড়ে যাইতেছে। আকাশের আম্মু এই কথা শুনে সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে গেল নিচে। এদিকে বাড়ির কাজের লোক তাড়াতাড়ি আকাশের আম্মুকে সোফায় ধরে নিয়ে আসলো। তাড়াতাড়ি আকাশের আব্বুকে কল দিয়ে বলতে লাগলো, হ্যালো ভাইজান, আপনি কোথায় আছেন? আকাশ স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, আকাশ স্যারের গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ম্যাডাম তো এইদিকে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। কি বলতেছো ফারজানা তুমি এসব? আকাশ তো আমার সাথে সন্ধ্যাবেলা কথা বলেছে, আর সে এত রাতে বাইরে কি করতে গিয়েছিল? স্যার, আমি তো এসব জানি না, আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। ম্যাডামের অবস্থা খুবই খারাপ, ম্যাডামের মুখে পানি সেটা দিয়েছি, কিন্তু ম্যাডাম চোখ খুলছে না। তাড়াতাড়ি আসেন আপনি। আকাশের আব্বু কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো বাসায়। এদিকে কাজের মেয়েটা আকাশের আম্মুর মুখে বারবার পানির ছিটা দিতেছে। বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু জ্ঞান ফিরতেই আকাশের আম্মু বলতে লাগলো, আমার ছেলে কোথায় ফারজানা? পুলিশ কি বলেছে? আমার ছেলে কোথায়? তোর স্যারকে ফোন দিয়ে বল তাড়াতাড়ি আমার ছেলেকে খুঁজে এনে দেওয়ার জন্য। ম্যাডাম, আপনি স্যারকে ফোন দিয়ে বলেছি স্যার বাসায় আসতেছে। আপনি একবার ওই পুলিশের নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করেন গাড়িটা কোথায় পেয়েছেন, আর ওনাকে একটু খুঁজে খবর নিতে বলেন আকাশ স্যার কোথায় আছে। আকাশের আম্মু তাড়াতাড়ি করে ওই পুলিশের নাম্বারে কল দিল, কিন্তু পুলিশ আকাশের কোনো ঠিকানা দিতে পারলো না। অন্যদিকে রানী তার রুমে পায়চারি করতেছে, কিন্তু আকাশের কোনো খোঁজখবর পাচ্ছে না। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন করার পর ডাক্তার বাইরে এসে মামুনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রোগী এখন বিপদমুক্ত। আর এই নেন, রোগীর পকেট থেকে এই ফোনটা পেয়েছি। দেখেন এই ফোনে কারো নাম্বার আছে কিনা, যদি থাকে তাহলে যোগাযোগ করেন। ধন্যবাদ ডাক্তার। এই তোরা দুজন এইখানে থাক, আমি ফোনের লকটা খুলে আনতেছি, এরপর দেখি কারো নাম্বার পাওয়া যায় কিনা। এই বলে মামুন চলে আসলো নিচে। একটা কম্পিউটারের দোকান থেকে ফোনটা লক খুলে আনলো। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর মামুন অফিসে বসের নাম্বার মানে রানীর নাম্বার খুঁজে পেল। রানীর নাম্বারে কল দিতেই ও পাশ থেকে রানী কলটা রিসিভ করে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? আমাকে চিনবেন না আপনি, আমি বলতেছি, আপনারা একটু মন দিয়ে শোনেন। আমি একটা গাড়ি পেয়েছি, গাড়িটাতে আগুন লেগে গিয়েছিল। এইখানে একটা লোক ছিল, ওই লোকটাকে কোনো রকমে আমরা বাঁচিয়েছি, তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসছি। আমরা আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা দিয়ে তার অপারেশন করিয়েছি। ডাক্তার একটা ফোন এনে দিয়েছে আমাদেরকে, বলেছে যে এইটা রোগীর পকেট থেকে পাওয়া গেছে। এই ফোনটার লক খুলে আনার পর আপনার নাম্বারটা পেলাম। আপনি যদি ওনার বাসার ঠিকানা জানেন তাহলে আপনি ওনার পরিবারকে একটু জানিয়ে দিবেন। আপনি এখন কোন হসপিটালে আছেন? আমাকে একটু হসপিটালের ঠিকানাটা বলেন, আমি এক্ষুনি আসতেছি হসপিটালে। আমরা এখন পাবনা সদর হাসপাতালে আছি, আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আসলে আমাদেরকে আবার অনেকটা দূর যেতে হবে, তো আমাদেরকে বের হতে হবে। আচ্ছা, আমি এক্ষুনি আসতেছি হসপিটালে। এই বলে রানী কলটা কেটে দিয়ে তার শাশুড়ি মাকে কল দিয়ে বলে দিল হাসপাতালে চলে আসার জন্য।
রানী এবং রানীর পরিবার তাড়াতাড়ি করে চলে আসলো হাসপাতালে। ডাক্তারের সাথে কথা বলে আকাশের রুমে ঠিকানা নিয়ে চলে আসলো ওইখানে। রানী তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, আপনারা কি আমাকে কল দিয়েছেন আর আপনারা কি ওনাকে বাঁচিয়েছেন? হ্যাঁ, আমরা তিনজন ওনাকে বাঁচিয়েছি। উনি এখন বিপদমুক্ত আছে। আপনি যদি আমাদেরকে টাকাটা দিয়ে দিতেন তাহলে আমরা এখান থেকে চলে যেতাম। আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দেন, আমি আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওনাকে বাঁচানোর জন্য। উনি কে হয় আপনার? উনি আমার হাজব্যান্ড হয়। বাসা থেকে একটু রাগারাগি করে বাইরে বের হয়ে এসেছে, তো পরে ফোন বন্ধ করে রেখেছিল। আমি অনেকবার কল দিয়েছিলাম কিন্তু ফোন বন্ধ বলেছে। এই নেন ওনার ফোন। আর এই ফোনে তো আমি কোনো সিম পেলাম না, তাহলে ফোন দিলেন কিভাবে? রানী ফোনটা কেটে দেখে ফোনের সেটিং থেকে সিমের অপশনটা অফ করা। রানী তাদেরকে বলে দিতে তারা বুঝে নিল। টাকা দিয়ে দিতেই ছেলেগুলো চলে গেল ওখান থেকে। এইদিকে নার্স আকাশের কেবিনের ভিতরে বসে আছে। রানী ভিতরে প্রবেশ করতেই এমন সময় নার্স বলতে লাগলো, আপনারা এখন ভেতরে প্রবেশ করতে পারবেন না, আপনারা বাইরে থাকেন। আজকে রাত যাক, এরপর ওনাকে দেখার পর আমরা আপনাদেরকে ভিতরে আসতে দিতে পারি। আমার ছেলে ভালো হয়ে যাবে তো নার্স? চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনার ছেলে ভালো হয়ে যাবে। এখন তো বিপদমুক্ত, তবুও ডাক্তার বলেছে যে ভিতরে কাউকে প্রবেশ না করতে দেওয়ার জন্য, তাই আমরা আপনাদেরকে দিতে পারলাম না। সকালে ডাক্তার আসবে, ডাক্তার আসলে পরে ডাক্তার দেখার পর বললে আমরা ভিতরে ঢুকতে দিব। আম্মু আব্বু আপনারা বাসায় চলে যান, আমি তো এখানে আছি। আপনারা না হয় সকালবেলা আবার চলে আসবেন। সবাই হাসপাতাল থেকে কি করবেন, যেহেতু ভেতরে যেতে পারবো না। আকাশের আব্বু, তুমিও বাসায় চলে যাও। আর বিআই আপনারাও কাজ করেন, আপনারাও বাসায় চলে যান। আমরা দুজন এখানে থাকি। কালকে সকালে না হয় আপনারা চলে আসবেন। রানী, তোর শাশুড়ি মায়ের সাথে থাকিস, কিন্তু আমরা এখন চলে যাই। সকালে খাবার নিয়ে এরপর হাসপাতালে আসব। তুই কোনো চিন্তা করিস না, আকাশ একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ আম্মু, তোমরা যাও তাহলে এখন। এই বলে রানীর আম্মু চলে গেল ওইখান থেকে। এইদিকে আকাশের আম্মু আর রানী বসে আছে। আকাশের আম্মু রানীর মাথায় হাত বুলিয়ে দিতেছে আর বলতেছে, আমার ছেলেটা তো একটু অনেক বেশি রাগী। তার সাথে কেউ কখনো গলা উঁচু করে কথা বলে না। তুমি গলা উঁচু করে কথা বলতে পারো, কারণ তুমি তার স্ত্রী। সো সে কিছু বলবে না। আর তোমাকে তো কখনো বলা হয় নাই তার যে একটা ছোট বোন আছে, সে আমেরিকাতে থাকে। তো এটার জন্য আর তোমাকে বলে ওটা হয় নাই। সে আজকে ফ্লাইটে দেশে আসতেছে, কালকে সকালে হয়তো চলে আসবে বাংলাদেশে। আম্মু, আমি সত্যিই জানতাম না যে তার ছোট বোনের সাথে কথা বলতেছে। আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম মেয়েটা কে, কিন্তু আপনার ছেলে বারবার বলেছে এটা নাকি তার গার্লফ্রেন্ড। তার ফোন ভেঙে ফেলার পরেও আমি একবার জিজ্ঞেস করেছিলাম মেয়েটা কে, তো বসে বলেছে তার নাকি গার্লফ্রেন্ড। এটার জন্যই রাগে আমি তাকে মেরেছিলাম। আচ্ছা থাক, এসব বাদ দাও। এখন তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাও। রাত অনেক হয়েছে, সকালে ডাক্তার আসুক, ডাক্তারের সাথে কথা বলে দেখি ডাক্তার কি বলে। রানী একবার বাহির থেকে আকাশকে দেখে আবারও আকাশের আম্মুর পাশে এসে বসে পড়ল এবং তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রাত 3টা। আকাশের ঘুম ভাঙতে আকাশ এইদিক সেদিক তাকিয়ে দেখে নার্স বসে আছে। নার্স আকাশকে দেখে আকাশের কাছে এসে বলতে লাগলো, আপনি চুপচাপ শুয়ে থাকেন, আপনার অবস্থা এখনো ঠিক তেমন ভালো না। আর আপনার আত্মীয় স্বজন বাহিরে বসে আছে, এখন তাদেরকে ডাকা যাবে না। আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? বলেন কি হেল্প করতে হবে, আমি করার চেষ্টা করব। আপনি একটু বাইরে গিয়ে দেখবেন একটা মেয়ে আপনার বয়সী আর একজন মহিলা বসে আছে নাকি। যদি বসে থাকে তাহলে তাদের একটা ছবি তুলে নিয়ে আসবেন। আমি দেখতে চাই কারা কারা বসে আছে। আচ্ছা, আপনি উঠবেন না, আমি ছবি তুলে আনতেছি। এই বলে নার্স বাহিরে এসে দেখে আকাশের আম্মু আর রানী ঘুমিয়ে আছে। নার্স আকাশকে ছবিগুলো দেখাতে আকাশ নার্সকে ধন্যবাদ দিয়ে চোখ বন্ধ করে আবার ঘুমিতে সে পাড়ি জমা হলো। সকালে ফজরের আজানের শব্দে রানীর ঘুম ভাঙতেই রানী নার্সকে ডেকে বলতে লাগলো, নার্স, আকাশের কি জ্ঞান ফিরেছিল রাতে? হ্যাঁ, ওনার একবার জ্ঞান ফিরেছিল আর এখন উনি ঘুমাচ্ছেন। 10টার সময় ডাক্তার আসবে,
তখন আপনারা ভেতরে ঢুকতে পারবেন। এখন কি ওনার সাথে একটু কথা বলা যাবে না? উনি কি খাবে এটা একটু জিজ্ঞেস করতাম। প্লিজ আপনি আমাকে একটু ভেতরে ঢুকতে দেন। না, এখন ভিতরে ঢোকা যাবে না। ডাক্তারের অনুমতি ছাড়া আমি ভিতরে ঢুকতে দিতে পারবো না। ঠিক আছে। রানী ফ্রেশ হয়ে আকাশের আম্মুর পাশে বসে রইল। সকাল 9টা। রানীর আম্মু এবং রানীর আব্বু চলে আসলো হাসপাতালে খাবার নিয়ে। অন্যদিকে রূপালী বিদেশ থেকে সোজা চলে আসলো হাসপাতালে। এসে তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়ার এখন কি অবস্থা? তোর ভাইয়া এখন কিছুটা ভালো আছে, এত চিন্তা করার কোনো কারণ নেই। ডাক্তার আসবে কিছুক্ষণ পর, ডাক্তার দেখে এরপর বলবে আমরা ভিতরে ঢুকতে পারবো নাকি পারবো না। নার্স এখন আমাদেরকে কোনোভাবেই ভিতরে ঢুকতে দেবে না। অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ভিতরে ঢুকতে দেয় নাই। সবাই কথা বলতেছে, এমন সময় ডাক্তার আসলো। কেবিনের ভিতরে প্রবেশ করে ডাক্তার আকাশকে দেখে কয়েকবার চেক আপ করে নার্সকে বলতে লাগলো, উনি এখন একটু সুস্থ আছে, তবে যারাই ভেতরে ঢুকুক না কেন তাদেরকে বলবেন তারা যেন আস্তে আস্তে কথা বলে, আর রোগীকে বেশি উত্তেজিত না করার জন্য যাতে জোরে জোরে কথা না বলে। জোরে কথা বললে কিন্তু উনি ওনার মাথায় আবারও আঘাত পেতে পারে, তখন ওনার স্মৃতি মুছেও যেতে পারে। ঠিক আছে ডাক্তার। এই বলে ডাক্তার চলে আসলো বাইরে। এইদিকে নার্স সবাইকে সবকিছু বুঝিয়ে দিতেই সর্বপ্রথম আকাশের আম্মু ভিতরে চলে গেল। আকাশের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাইরে। এক এক করে সবাই কথা বলে বাইরে চলে আসলো। সবশেষে রানী বাইরে দাঁড়িয়ে আছে। রানীকে দেখে আকাশের আম্মু বলতে লাগলো, রানী ভিতরে যাও তুমি, আর আগে কি হয়েছে এসব ভুলে যাও। এখন সে অসুস্থ, তাকে তো সেবা যত্ন করতে হবে, তাই না? সেবা যত্ন করে তাকে সুস্থ করতে হবে। আকাশের আম্মুর কথা শুনে রানী ভিতরে চলে গেল। ছোট একটা চেয়ার টেনে বসে পড়ল আকাশের মাথার পাশে। এদিকে আকাশ অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। এটা দেখে রানী বলতে লাগলো, আকাশ সরি, আসলে আমি বুঝতে পারি নাই ওইটা যে তোমার বোন ছিল। আর আমাকে তুমি বললেই পারতে ওইটা তোমার বোন ছিল। আমি কি কিছু বলতাম? প্লিজ আমাকে মাফ করে দাও। আমার কাছে কোনো মাফ নেই। আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন। আর রূপালীকে বলেন তো একটু ভিতরে আসার জন্য, ওর সাথে আমার কথা আছে। রানী অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তেছে। রানী তার চোখের পানিগুলো মুছে চলে আসলো বাইরে। রূপালীকে উদ্দেশ্য করে রানী বলতে লাগলো, রূপালী, তোমাকে তোমার ভাইয়া ডাকতেছে, বলেছে যে ভেতরে যাওয়ার জন্য। আপনি ভাইয়ার সাথে কথা বলতেন, আমি তো পরেও যেতে পারতাম। এই সময়টা তো আপনি ভাইয়ার পাশে থাকা দরকার। তুমি যাও, আমি কিছুক্ষণ পর আবার যাব। সে তোমাকে কি যেন বলবে, শুনে আসো। রূপালী কেবিনের ভিতরে ঢুকে ছোট্ট টুলটা নিয়ে বসে পড়ল আকাশের মাথার পাশে। আকাশ বাহিরের দিকে তাকিয়ে দেখে রানী তার দিকেই তাকিয়ে আছে। আকাশ রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রূপালী, তুই রানীর টাকাগুলো দিয়ে দে। কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করে আয় যে কত টাকা খরচ পড়েছে। ওনার টাকা খাওয়ার আমাদের কোনো দরকার নেই। উনি ওনার টাকার গরম দেখায়, আর ওনাকে আমি সুস্থ হয়ে ডিভোর্স দিয়ে দেব। কেউ কি একটা ভুল করতে পারে না নাকি? একবার মাফ করে দাও, পরের বার যদি এইরকম করে তাহলে তখন না হয় দেখা যাবে কি করা যায়। এখন ভাবিকে মাফ করে দাও আর ভাবির সাথে কথা বলো, উনি কান্না করছে। ঠিক আছে, তাকে একটু ভিতরে পাঠা, আমি তার সাথে কথা বলতেছি। রূপালী বাহিরে গিয়ে রানীকে ভিতরে পাঠিয়ে দিল। রানী ভিতরে এসে আকাশের হাতে হাত রেখে মাপ চাইতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আকাশ রানীকে মাপ করে দিল। 2 দিন হাসপাতালে থাকার পর 3 দিনের মাথায় আকাশকে নিয়ে চলে আসলো বাসায়। রানী সবসময় আকাশের খেয়াল রাখতেছে। এইভাবে 1 সপ্তাহ চলে গেল। আকাশ এখন কিছুটা সুস্থ। আকাশ রানীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রানী, তুমি তো অনেক দিন হয়েছে অফিসে যাও নাই, আজকে অফিসে যাও। অফিসের কি অবস্থা একটু দেখে আসো। আমাকে যেতে হবে না, ওই দিকটা আব্বু দেখে নিতেছে। বলেছে যে আমাকে তোমার সেবা করতে। জানি একটু আদর করবে। আমি তো এখনো সুস্থ, আমি কিভাবে আদর করব?
তুমি চাইলে করতে পারো। রানী আস্তে আস্তে আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করতে যাবে এমন সময় তাদের রুমের ভিতর প্রবেশ করলো রূপালী। প্রবেশ করতে করতে বলতে লাগলো, ভাবি আপনাকে আম্মু ডাকতেছে, বলেছে যে এক্ষুনি যাওয়ার জন্য নিচে। আমি ভাইয়ার কাছে আছি, আপনি নিচে যান। রূপালীর কথা শুনে রানী আবার সোজা হয়ে দাঁড়ালো। আকাশ রূপালীর দিকে একবার তাকে রানীর দিকে আরেকবার তাকালো। রানীর চোখ মুখ দেখে বোঝা যাইতেছে সে এখন আদর খাওয়ার জন্য একদম প্রস্তুত ছিল। ঠিক আছে, তুমি তোমার ভাইয়ের কাছে থাকো, আমি দেখে আসতেছি আম্মু কেন আমাকে ডাক দিয়েছে। এই বলে রানী চলে গেল নিচে। এদিকে আকাশ রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই আবার কবে আমেরিকাতে চলে যাবি? ওইখানে অফিস দেখাশোনা করতেছে কে? ভাইয়া তোমাকে কিছু কথা বলবো, তুমি কাউকে বলবে না কিন্তু। আমি ওইখানে একটা ছেলেকে পছন্দ করি। ছেলেটা আমাদের অফিসে চাকরি করে, সে বাংলাদেশি। ছেলেটা খুবই ভালো, আমি তাকে বিয়ে করতে চাই। তুমি একটু আব্বু আম্মুর সাথে কথা বলবে? আচ্ছা, ছেলেটার ছবি দেখার, আমি ছেলেটার ব্যাপারে জেনে শুনে এরপরে আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো নে। ধন্যবাদ ভাইয়া। আর ভাবিকে কিন্তু কষ্ট দিবে না, ভাবি কিন্তু খুবই ভালো। আর তাড়াতাড়ি ছেলে মেয়ে নিয়ে নাও, আমি যাতে ফুপি হয়ে যেতে পারি তাড়াতাড়ি। একবার সুস্থ হয়ে নেই, এরপর না হয় নেওয়া যাবে। আর তুই এক কাজ করবি, আমেরিকাতে গিয়ে আমাকে কিছু টাকা পাঠিয়ে দিস তো। আমি একটা বিজনেস শুরু করেছি, ওই বিজনেসে কিছু ইনভেস্ট করতে হবে। দেখা যাইতেছে তো খুবই ভালো চলতেছে বিজনেসটা। আমার সাথে তো টাকা আছে, আমার অ্যাকাউন্টে তুমি বললে আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারতেছি। কত টাকা লাগবে বলো, আমি পাঠিয়ে দিই। আমাকে 1 কোটি পাঠিয়ে দে, বাকিটা যেটা লাগবে পরে না হয় আমি আব্বুর কাছ থেকে নিয়ে নিব। আচ্ছা, আমি আমার রুমে গিয়ে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব নে। ওই তো ভাবি চলে এসেছে। আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে। ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে না। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি এখন সুস্থ আছি। আচ্ছা, তুই তোর রুমে যা। রূপালী চলে গেল। এদিকে রানী আকাশকে খাইয়ে দিতে লাগলো। আকাশ রানীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রানী, আমি তোমার মুখ থেকে খেতে চাই, দিবে খাইতে? এখন খাওয়া যাবে না, আপনি সুস্থ হন, এরপর না হয় খাবেন। ঠিক আছে। আকাশ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। অন্যদিকে রানী আকাশের কপালে গালে আলতো করে চুমু দিয়ে তার কাজ করতে লাগলো ল্যাপটপ দিয়ে। বেশ কিছুক্ষণ কাজ করার পর আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। বিকালে দুজন ঘুম থেকে উঠে আকাশকে নিয়ে রানী হাঁটতে হাঁটতে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রানী বলতে লাগলো, আম্মু, আকাশ তো এখন কিছুটা সুস্থ আছে, তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার জন্য যাইতে চাইছিলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। আর 2-3 দিন যাও, এরপর না হয় বাইরে ঘুরতে যাইও। এখনো তো তেমন বেশি ঠিক হয় নাই, পুরোপুরি ঠিক হোক, এরপর না হয় যাওয়া যাবে। ঠিক আছে আম্মু। রানী রাতে খাওয়া দাওয়া করে আকাশকে সাথে নিয়ে চলে আসলো রুমে। বিছানায় আকাশ শুয়ে শুয়ে ফোন টিপতেছে আর রানী আকাশকে বিরক্ত করতেছে। বেশ কিছুক্ষণ পর রানী আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সারা দিন সারা রাত ফোন টিপবে নাকি আমাকে একটু সময় দিবে? অসুস্থ হয়েছে বলে কি আমাকে সময় দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যাবে না কেন? অবশ্যই দেওয়া যাবে, এই তো এখন দিব। এই বলে আকাশ তার ফোনটা টেবিল ওপর রেখে রানীকে তার নিচে ফেলে দিয়ে তার ঠোঁট জোড়া কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর রানী বলতে লাগলো, আকাশ আজকে একটু আদর করবে, অনেক আদর খেতে ইচ্ছে করতেছে। ঠিক আছে, করতেছি। এই বলে আকাশ রানীকে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রানী আকাশকে বলতে লাগলো, আকাশ, আমি বেবি নিতে চাই, আমাকে বেবি এনে দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো, একটু কষ্ট করো, হয়ে যাবে বেবি। আকাশ আদর করতে লাগলো রানীকে। দীর্ঘ 2 ঘন্টা আদর করার পর দুজন ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আকাশ নিজেকে কিছুটা সুস্থ অনুভব করতেই দুজন চলে গেল অফিসে। আকাশের এখন কি অবস্থা সবাই জিজ্ঞেস করতেছে।
আকাশ সবার প্রশ্নের উত্তর দিয়ে চলে আসলো রানীর কেবিনে। রানী আর আকাশ বসে কাজ করতেছে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে দুজন সব কাজ শেষ করে চলে আসলো বাসায়। খাওয়া দাওয়া করে দুজন বসে আছে। এমন সময় রূপালী এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া আমাকে 2 দিন পর চলে যেতে হবে আমেরিকা। অফিসে ম্যানেজার আঙ্কেল দেখাশুনো করতে পারতেছে না। আমি টিকিট কেটে ফেলেছি, সামনের সপ্তাহে আমার ফ্লাইট। আচ্ছা তুই যা, আর ওর ছবি তো আমার কাছে আছে, আমি দেখে এরপর তোকে জানাচ্ছি। আজকে দেখি খোঁজ খবর নিব। ঠিক আছে ভাইয়া, তুমি খোঁজ খবর নিয়ে এরপর তোমার যেটা ভালো মনে হয় ওইটা করো। আমি তোমার উপর দিয়ে আর বেশি কথা বলবো না। রাতে খাওয়া দাওয়া করে আকাশ রানীকে নিয়ে চলে আসলো রুমে। রানী দরজাটা লাগিয়ে দিয়ে আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে আকাশের সামনে পরতে লাগলো। এদিকে আকাশ হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর রানী বলতে লাগলো, বসে না থেকে আমাকে এখানে এসে সাহায্য করো। আবার তো কিছুক্ষণ পর শুরু করবে। আকাশ রানীকে সাহায্য করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা শেষ হতেই আকাশ রানীকে কোলে তুলে নিয়ে চলে আসলো বিছানায়। আকাশ রানীর ঠোঁটে মুখে বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর আকাশ বলতে লাগলো, জানি মান, কালকে অফিসে যাওয়ার দরকার নেই। আজকে তোমাকে আদর করতে করতে অজ্ঞান করে ফেলবো। ঠিক আছে, করে ফেলো। আর কালকে এমনিতেও অফিসে যাব না, কারণ অফিসে কালকে কোনো কাজ নেই। আজকে তো দুইজন সব কিছু শেষ করেই ফেলেছি। তাহলে আমি শুরু করি আমার কাজ। করো। এই বলে আকাশ রানী দুপায়ের মাঝখানে বসে যেই ড্যাশ রানী কিছুটা জোরে চিৎকার করে উঠল, কিন্তু এই চিৎকারটা রুমের বাহিরে গেল না। আকাশ রানীকে এভাবে আদর করতে লাগলো সারা রাত। এদিকে রানী কয়েকবার ব্যথায় কান্না করে দিয়েছে, কিন্তু আকাশ তার কাজ বন্ধ করে নাই। সকাল 7টা, আকাশ রানী বুকে ঘুমিয়ে আছে। এদিকে রূপালী নিচে বসে বসে চা খাইতেছে। এমন সময় আকাশের আম্মু রূপালীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রূপালী, রানী আর আকাশকে ডেকে নিয়ে আয়। সকাল 7টা বেজে গেছে। তারা কি আজকে অফিসে যাবে না নাকি? না আম্মু, তারা অফিসে যাবে না। কালকে রাতে তারা তাদের কাজ শেষ করে ফেলেছে, এইটার জন্য এখনো ঘুমাচ্ছে। ওরা ঘুমা, পরে উঠে খাবার খেয়ে নেবে। ও আচ্ছা, ঠিক আছে। সকাল 9টায় রানী ঘুম ভেঙে যে রানী তাকিয়ে দেখে আকাশ তার উপরে ঘুমিয়ে আছে। এইটা দেখে রানী আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, সরি আকাশ, আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। তুমি আমাকে মাফ করে দিয়েছো। তোমার মতো অন্য কাউকে আমি হয়তো পাবো না। তোমার সাথে সারা জীবন কাটাতে চাই এইভাবে। এইসব রানী মনে মনে বলতেছে। বেশ কিছুক্ষণ পর দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 2 মাস। রাতে আকাশ বিছানায় শুয়ে ফোন টিপতেছে। অন্যদিকে রানী ওয়াশরুম থেকে বের হয়ে আকাশের সামনে এসে মুচকি মুচকি হাসতেছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এইভাবে হাসতেছো কেন? মুচকি মুচকি কি হয়েছে? কেউ কিছু বলেছে নাকি? না, কেউ কিছু বলে নাই। বলো তো আমি মুচকি মুচকি কেন হাসতেছি? আইডিয়া করো। আইডিয়া আর কি করব? নিশ্চয়ই রূপালী কিছু বলেছে তোমাকে, না হলে আম্মু কিছু বলেছে। না, কেউ কিছু বলে নাই। এই দেখো। রানী আকাশ রানীর হাতে কিট মানে প্রেগনেন্সি প্রথমে টেস্ট করে যেটা দিই ওইটা আকাশের সামনে ধরতেই আকাশ খুশি হয়ে খাট থেকে নেমে রানীকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। রানী বলতে লাগলো, হয়েছে, এভাবে ঘুরতে হবে না। এখন আমাকে নামাও, মাথা ঘুরতেছে আমার। রানী, আমি আজকে অনেক খুশি। তুমি আমাকে অনেক খুশি করে দিয়েছো। আমি কখনো ভাবতে পারি নাই এত তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আমিও ভাবতে পারি নাই। ভাবছিলাম তো আরও 3 থেকে 4 মাস লাগবে, তবে এত তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ভালো হয়েছে। কালকে হসপিটাল থেকে আবারও কিছু টেস্ট করে আসব। আমার পরিচিত এক বান্ধবী ডাক্তার আছে, তার কাছে যাব। ঠিক আছে, এখন তাহলে কি আমি আর আদর করতে পারবো না? হ্যাঁ পারবো, যেই দিন সে না করবে ওই দিন পারবো না। আকাশ রানীকে নিয়ে আবারও চলে আসলো খাটের উপর। রানীকে আদর
করতে লাগলো আবার। দেখতে দেখতে এইভাবে রাত পার হয়ে সকাল হয়ে গেল। পরের দিন ঘুম থেকে উঠে সকালে খাওয়া দাওয়া করে দুজন চলে আসলো হাসপাতালে। রানী তার বান্ধবীদের সাথে কিছুক্ষণ কথা বলে টেস্ট দিতে টেস্টগুলো করে চলে আসলো আবারও তার বান্ধবীর কাছে। মৌমিতা, আমি কি এখন বাড়িতে চলে যাব? আর রিপোর্ট কখন আসবে? এখন বাড়িতে যাওয়ার দরকার নেই, তুই 10 মিনিট মতো এখানে বস, আমি বলে দিতেছি। রিপোর্টগুলো পাঠিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দিবে। আর দুলাভাই কি খাবেন বলেন? কফি, চা বা অন্য কিছু? কফি আনলেই হবে। মৌমিতার 3 কাপ কফির অর্ডার দিয়ে দিল। কফি খাওয়া শেষ হতেই একজন নার্স এসে রিপোর্টগুলো দিয়ে গেল। মৌমিতার রিপোর্ট দেখে খুশি হয়ে তাদেরকে বলতে লাগলো, রানী, তোর রানিং চলতেছে প্রায় 2 মাস। এখন কিছুটা সাবধানভাবে চলাচল করতে হবে। আর দুলাভাই যা করার আপনি 2-3 মাসের ভিতরেই করে নিয়েন, পরে আপনি আর করতে পারবেন না। পরে করলে বেবির সমস্যা হবে। আমাকে এসব বলে শরম দিতেছেন নাকি? এসব বললে কোনো কিছুই হবে না। আমার লাজ লজ্জা কিছুই নেই। হয়েছে, আর থাকতেও হবে না। এখন চলো মৌমিতা, এখন যাই রে, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। এই বলে দুজন চলে আসলো মিষ্টির দোকানে। মিষ্টি নিয়ে বাসায় চলে গেল। বাসায় তো মহা খুশি, সবাই আদর যত্ন করতেছে রানীকে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে সবাই খাওয়া দাওয়া করে চলে আসলো যার যার রুমে। এদিকে রানী আকাশের বুকে মাথা রেখে শুয়ে আছে আর বলতেছে, আচ্ছা আকাশ, আমাদের ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? এটা আমি কিভাবে বলবো? তোমার বান্ধবীকে জিজ্ঞেস করতে, সে তো বলে দিতে পারতো। জিজ্ঞেস করো নাই কেন? এখন তো জিজ্ঞেস করলে সে বলতে পারবে না। আচ্ছা, তুমি একটা অনুমান করে বলো কি হবে, আর তুমি কি চাও? হ্যাঁ, আমি তো চাই মেয়ে বেবি হোক। আমাদের মেয়ে বেবি খুবই ভালো লাগে আমার। মেয়েরা সবসময়ই বাবার আদর চাই বেশি। হ্যাঁ হয়েছে, আর নিজেকে এত কিছু বলতে হবে না। কাল থেকে তুমি অফিসে যাবে, আমি অফিসে যেতে পারবো না। এখন থেকে আমি বাসায় থাকবো, তুমি সব কাজ করবে। আর আমি তো বাসায় থাকবো, সো ফাইলগুলো নিয়ে আসবে, আমি করে ফেলবো। আচ্ছা, যতটুকু কাজ বাকি থাকে ততটুকু না হয় বাড়িতে এসে দুইজন করে ফেলবো। এগুলো আকাশ রানীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ কথা বলে আকাশ চলে আসলো অফিসে। সারাদিন কাজ করে সন্ধ্যায় আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ, রানী তো তাদের বাসায় গেছে, তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে তারপর তাদের বাসায় চলে যা। মেয়েটা এখন প্রেগনেন্ট, তার তো দেখাশোনা করতে হবে। সে তাদের বাসায় গেছে, আমাকে তো একবারও ফোন দিয়ে বলে নাই। ফোন দিয়ে বললে তো আমি ওই দিক দিয়ে চলে যেতাম। তুই তোর ফোনটা একবার বের করে দেখ, আমি কয়বার কল দিয়েছি আর রানী কয়বার কল দিয়েছে। তুই একবারও কল রিসিভ করিস নাই কারোর, তাহলে তোকে বলবে কি করে? আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে দেখতে লাগলো। প্রায় অনেকবার কল দিয়েছে দুজন। আকাশ আর কিছু না বলে ফ্রেশ হয়ে চলে আসলো শ্বশুর বাড়িতে। কলিং বেল দিতেই তার শাশুড়ি এসে দরজাটা খুলে দিল। আকাশ বাড়ির ভিতরে ঢুকতেই শাশুড়ি বলতে লাগলেন, আকাশ, তুমি তো মনে হয় বাড়ি থেকে এসেছো। রাতে খাবার খেয়েছো নাকি? খাবার না খেলে টেবিলে বসে পড়ো, আমি সবাইকে খাবার দিতেছি। আকাশ গিয়ে রানীর পাশে বসে পড়ল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ আর রানী চলে আসলো রানীর রুমে। দেখতে দেখতে রাত কেটে সকাল হলো। আকাশ রানীকে নিয়ে চলে আসো তাদের বাসায়। রানী এখন অফিসে যায় না, বাসায় থাকে সব সময়। আকাশের আম্মু সবাই রানীর খেয়াল রাখে অনেক। দেখতে দেখতে দীর্ঘ 9 মাস কেটে গেল। আকাশ বসে আছে সোফায়। এমন সময় তার আম্মু বলতে লাগলো, আকাশ, রানী তো এখন অনেক রোগা পাতলা, তুই এক কাজ কর, ডাক্তারের সাথে কথা বলে হাসপাতালে ভর্তি করে নে, যাতে তার কোনো সমস্যা না হয়। তাড়াতাড়ি ভর্তি করে ফেললে মনে করিস কোনো সমস্যা হবে না। আচ্ছা আম্মু, এখন আমি রুমে গিয়ে কথা বলে রাখবো নে। আকাশ বেশ কিছুক্ষণ টিভি দেখে চলে আসলো রুমে। এসে রানীর ফোনটা দেখে মৌমিতার নাম্বার বের করে কল দিল। বেশ কিছুক্ষণ পর মৌমিতা কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যালো দুলাভাই, কেমন আছেন? অনেকদিন পর ফোন দিয়েছেন। এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পর ফোন দিয়েছি। রানির তো 9 মাস রানিং চলতেছে। আমি চাইতেছি
যে এখন হাসপাতালে নিয়ে আসার জন্য। আপনি একটা কেবিনের ব্যবস্থা করে ফেলেন, কালকে না হয় তাকে হাসপাতালে নিয়ে আসবো। ঠিক আছে, কালকে সকালে তাকে হাসপাতালে নিয়ে আসেন, আমি কেবিনের ব্যবস্থা করে রাখবো না, কেমন? আকাশ আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। পরের দিন সকালে সবাই খাওয়া দাওয়া করে রানীকে নিয়ে চলে আসলো হাসপাতালে। রানী শুয়ে আছে আর সবার সাথে কথা বলতেছে। হঠাৎ রানী চিৎকার করে উঠল। রানীর চিৎকারের শব্দ পেয়ে সবাই ভয় পেয়ে গেল। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে মৌমিতাকে ডেকে আনলো। মৌমিতা রানীকে দেখে বলতে লাগলো, দুলাভাই, রানীকে এখনই অপারেশন করাতে হবে, ডেলিভারির সময় হয়ে গেছে, নার্স এখনই ওনাকে নিয়ে যান অপারেশন থিয়েটারে। মৌমিতা আপু, আপনি একটু সাবধানে বেবিটা বের করবেন আর রানীর দিকে খেয়াল রাখবেন। আপনি তো দেখেছেন তার অবস্থা। আপনারা তো চিন্তা করতে হবে না, দুজন অনেক সুস্থ থাকবে, দেখবেন। এই বলে মৌমিতা রানীকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে। প্রায় 20 মিনিট পর একজন নার্স একটা মেয়ে বেবি এনে আকাশের হাতে দিয়ে বলতে লাগলো, এই নেন, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন।